সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনার্স প্রথম বর্ষ আইসিটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তৌহিদ উদ্দৌলা, সহকারী অধ্যাপক, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা। বন্ধুরা, আজকে যে বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব, প্রথমেই দেখে নিই আলোচনার ভিতরে কোন কোন বিষয়গুলি থাকছে। ডেটা বা উপাত্ত কি, ইনফরমেশন বা তথ্য কি, তথ্য বা ইনফরমেশনের বৈশিষ্ট্যসমূহ অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ ইনফরমেশন, উপাত্ত বা ডেটা এবং তথ্যের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন ডেটা অ্যান্ড ইনফরমেশন, যোগাযোগের ক্ষেত্রে আইসিটির প্রয়োগ অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন কমিউনিকেশন। মোটামুটি এই বিষয়গুলি আজকের আলোচনায় থাকবে। প্রথমেই আসি আমরা ডেটা বা উপাত্ত কি। ডেটা হচ্ছে বিশৃঙ্খল ফ্যাক্ট বা র ফ্যাক্ট। যে কোনো ফ্যাক্ট বা আইটেমকে আমরা ডেটা বলে অভিহিত করতে পারি। ল্যাটিন শব্দ ডেটাম এর বহুবচন হচ্ছে ডেটা। ডেটা হচ্ছে তথ্যের উপাদান, যেগুলো সুশৃঙ্খলভাবে সাজানো নয় এমন উপাদান, অর্থাৎ একাধিক বর্ণ, শব্দ, অক্ষর, সংখ্যা, চিহ্ন, চিত্র, অডিও, ভিডিও ইত্যাদি অনেক কিছুই ডেটা হতে পারে। এগুলোকে ব্যবহার করা হয় সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য। যে সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাই ওইটা হলো ইনফরমেশন, আর তথ্যের ক্ষুদ্রতম একক হলো ডেটা। অর্থাৎ তথ্য যে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান কম্পিউটারে ইনপুট আকারে দেওয়া হয় তাকে আমরা উপাত্ত বা ডেটা বলতে পারি। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, কোনো ছাত্রের রোল নাম্বার, ছাত্রের নাম, বোর্ডের নাম, ছাত্রের প্রদত্ত জিপিএ ইত্যাদি প্রত্যেকটাই এক একটি ডেটা। এগুলো আলাদাভাবে হয়তোবা অর্থ প্রকাশ করে না, কিন্তু এটাকে যখন এই ডেটাগুলোকে যখন প্রসেস করা হয় তখন সেটা ইনফরমেশনে পরিণত হয় এবং ইনফরমেশন আমাদেরকে সুনির্দিষ্ট তথ্য সরবরাহ করে। অর্থাৎ তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতম অংশকে আমরা ডেটা বা উপাত্ত বলতে পারি। ডেটা থেকে সাধারণত একক ধারণা পাওয়া যায়, তবে ডেটা থেকে সামগ্রিক ধারণা পাওয়া সম্ভব নয়। নিচের টেবিলে একটা উদাহরণ দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম কলামে রোল নাম্বার দেওয়া হয়েছে কিছু 1 2 3 4 এরকম। দ্বিতীয় কলামে ছাত্রের নাম, তৃতীয় কলামে বোর্ডের নাম, যেমন রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড ইত্যাদি। আর চতুর্থ কলামে জিপিএ দেয়া হয়েছে 4.945, 4.925। এগুলোর প্রত্যেকটি এক একটি ডেটা। ডেটা প্রধানত দুই প্রকার। কি? নিউমেরিক ডেটা বা সংখ্যাবাচক ডেটা
আর নন নিউমেরিক ডেটা বা অসংখ্যাবাচক বা যেটাকে বর্ণবাচক ডেটা বলা হয়। নিউমেরিক ডেটা বা সংখ্যাবাচক ডেটা বলতে আমরা কি বুঝি এখন দেখা যাক। যে সমস্ত ডেটা শুধুমাত্র সংখ্যা নিয়েই গঠিত, শুধুমাত্র সংখ্যাকেই প্রকাশ করে, সেটাই হলো নিউমেরিক ডেটা। যেমন 5, 15, 20, 50, 1000, 2000 ইত্যাদি সবই নিউমেরিক ডেটা বা সংখ্যাবাচক ডেটা, কেননা এগুলো সংখ্যা প্রকাশ করছে, এই জন্য এটা নিউমেরিক ডেটা। নিউমেরিক ডেটাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, যথা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, যেমন 5, 20, 15, 52 ইত্যাদি হলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আর ফ্র্যাকশন বা ভগ্নাংশ, এটাও নিউমেরিক ডেটা, কারণ এই ফ্র্যাকশন বা ভগ্নাংশ সংখ্যাকেই প্রকাশ করে। যেমন 6.5, 8.25, 20.10 ইত্যাদি হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ, এগুলোও নিউমেরিক ডেটার অন্তর্ভুক্ত। এবার আসি নন নিউমেরিক ডেটা বা অসংখ্যাবাচক ডেটা কি। সোজা কথাই, যে ডেটাগুলো কোনো সংখ্যাকে প্রকাশ করে না, সেইগুলোই হলো নন নিউমেরিক বা অসংখ্যাবাচক ডেটা। অঙ্ক বা সংখ্যা দ্বারা প্রকাশ না করে যে সমস্ত ডেটা বর্ণ, শব্দ, ছবি, গ্রাফিক্স ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয় তাকে নন নিউমেরিক ডেটা বলা হয়। যেমন আলভি, অর্পিতা, সোহরাওয়ার্দী কলেজ, গভর্নমেন্ট বয়েজ স্কুল ইত্যাদি অসংখ্যাবাচক ডেটা, কেননা এর কোনোটাই সংখ্যা প্রকাশিত হচ্ছে না। নন নিউমেরিক ডেটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, স্ট্রিং ডেটা আর অবজেক্ট বা গ্রাফ ডেটা। স্ট্রিং ডেটা কোনগুলো? যেমন অনিকা, কলেজ ইত্যাদি হলো স্ট্রিং ডেটা। আর অবজেক্ট বা গ্রাফ ডেটা কোনগুলো? ছবি, গ্রাফিক্স ইত্যাদি, এগুলো হলো অবজেক্ট ডেটা। ইনফরমেশন বা তথ্য কি? ডেটাকে প্রক্রিয়াকরণ করে যখন সেটাকে অর্থবহ করা হয় এবং তার থেকে ফলাফল পাওয়া যায়, তখন তাকে বলা হয় তথ্য বা ইনফরমেশন। অর্থাৎ ইনফরমেশন বা তথ্য হচ্ছে প্রক্রিয়াজাত ডেটা যা সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে। অর্থাৎ ইনফরমেশন হলো কম্পিউটারের সাহায্যে ডেটাকে প্রয়োজন মতো প্রক্রিয়াকরণ করে যে রিপোর্ট তৈরি করা হয় সেটাই হলো ইনফরমেশন। যেমন একজন শিক্ষার্থী বাংলায় 75 নম্বর, ইংরেজিতে 85 নম্বর পেল, সে মোট নম্বর তাহলে পাচ্ছে 160। এখানে 160 নম্বর হলো তথ্য। এটা একটি সমষ্টিক ধারণা যা কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিতে পারে। সোজা কথা, তথ্য বা ইনফরমেশন আমাদেরকে সুনির্দিষ্ট ধারণা দিয়ে থাকে, স্পষ্ট সুনির্দিষ্ট ধারণা দিয়ে থাকে এবং পূর্ণাঙ্গ ধারণা দিয়ে থাকে। ডেটাকে প্রসেস করেই সেটাকে তথ্যে পরিণত করা হয়। অর্থাৎ ডেটা হচ্ছে
প্রসেসকৃত তথ্য হচ্ছে প্রসেসকৃত ডেটা, সুনির্দিষ্ট তথ্য ও অর্থ বহন করে যা। তথ্য সাধারণত সুন্দরভাবে বিন্যস্ত থাকে। সাধারণত তথ্য নির্ভুল, স্পষ্ট, সংক্ষিপ্ত ও সহজ সরল হতে হবে। যেমন নিচের টেবিলে তথ্যের একটি উদাহরণ দেওয়া হলো। যেমন রোল নাম্বার 1 বাংলায় পেয়েছে 72, ইংরেজিতে পেয়েছে 88, তাহলে তার সর্বমোট মার্ক 160, কিংবা গড় মার্ক 80। এটা কিন্তু তথ্য, অর্থাৎ ডেটাকে প্রসেস করে তথ্যে পরিণত করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে তথ্য বা ইনফরমেশনের ব্যবহার প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখতে পাই। কোনো প্রতিষ্ঠান বা গবেষণামূলক সংগঠন বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণের জন্য ইনফরমেশন বা তথ্যকে ব্যবহার করে থাকে। এবার আসি, তথ্য বা ইনফরমেশনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ ইনফরমেশন। আমাদের বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রেই আসলে তথ্যের ব্যাপক ব্যবহার রয়েছে। ব্যবহৃত তথ্যগুলো আবার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সমৃদ্ধ হয়ে থাকে। তথ্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নির্ভুলতা। ডেটা যদি নির্ভুল হয় তাহলে তথ্যই নির্ভুল হবে। ডেটা নির্ভুল হলে প্রক্রিয়াকরণের পরে যে ইনফরমেশন আমরা পাবো তাও নির্ভুল হবে। আর ডেটা যদি ভুল থেকে থাকে তাহলে তথ্য ভুল পাওয়া যাবে। অর্থাৎ ভুল ইনপুট হিসেবে প্রদান করলে কম্পিউটার আউটপুটও দিবে ভুল। ভুল ইনপুটের কারণে ভুল ফলাফল পাওয়াকে গার্বেজ ইন গার্বেজ আউট বলে। ইনফরমেশনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সহজবোধ্যতা বা সিম্পলিসিটি। তথ্যের উপর ভিত্তি করেই সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়, ফলে তথ্য সহজবোধ্য না হলে সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা হয়। ইনফরমেশনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সময়োপযোগিতা বা টাইমলাইন্স। সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তথ্য ও সময়ের মধ্যে অবশ্যই সঙ্গতিপূর্ণ হতে হবে, তা না হলে সিদ্ধান্ত অকার্যকর হবে। প্রাসঙ্গিকতা ইনফরমেশন বা তথ্যের অন্যতম বৈশিষ্ট্য। সিস্টেমের উদ্দেশ্যের সাথে ডেটা এবং তথ্যের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পর্কযুক্ত থাকতে হবে। অর্থাৎ প্রাসঙ্গিক ডেটা এবং তথ্য সিস্টেমের জটিলতা বাড়ায়। অপ্রাসঙ্গিক যদি ডেটা এবং তথ্য দেওয়া হয় তাহলে সেটা সিস্টেমের জটিলতাই বাড়াবে। পূর্ণাঙ্গতা ইনফরমেশনের অন্যতম বৈশিষ্ট্য। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পূর্ণাঙ্গ ডেটা এবং তথ্য সরবরাহ করা হয়। সংক্ষিপ্ততা ইনফরমেশনের অন্যতম বৈশিষ্ট্য। ডেটা অবশ্যই সংক্ষিপ্ত হওয়া প্রয়োজন। সঙ্গতিপূর্ণতা তথ্য অবশ্যই সঙ্গতিপূর্ণ হওয়া প্রয়োজন। অসঙ্গতিপূর্ণ তথ্য সিস্টেমের ফলাফলকে প্রভাবিত করে, ফলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে
জটিলতায় বৃদ্ধি পায়। নিরাপত্তা ইনফরমেশন বা তথ্যের অন্যতম বৈশিষ্ট্য। তথ্যের নিরাপত্তা অত্যন্ত জরুরি। একটি প্রতিষ্ঠানের যে কোনো তথ্য ব্যবহার করবে তার তথ্যের নিরাপত্তার মাধ্যমে নিশ্চিত করা হয়, যাতে সবাই সব তথ্য ব্যবহার করতে না পারে, ফলে তথ্যের নিরাপত্তা বা গুণগত মান বজায় থাকে। এখন আসি ডেটা এবং তথ্যের মধ্যে পার্থক্য কি, অর্থাৎ ডিফারেন্স বিটুইন ডেটা অ্যান্ড ইনফরমেশন। আমরা জানি তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ডেটা। ডেটাকে যখন প্রসেস করা হয় তখন সেটা ইনফরমেশনে পরিণত হয়। যে কোনো ফ্যাক্ট বা আইটেমকে আমরা ডেটা বলতে পারি। সংজ্ঞাগত দিক দিয়ে পার্থক্য, যে কোনো ফ্যাক্ট বা আইটেমকে আমরা ডেটা বলতে পারি। অন্যদিকে ডেটাকে প্রক্রিয়াকরণ করে যখন এটাকে অর্থপূর্ণ ফলাফল পাওয়া যায় তখন তাকে বলা হয় তথ্য। উদাহরণের দিক দিয়ে ডেটা এবং তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন কোনো ছাত্রের বাংলায় নম্বর 70, ইংরেজিতে নম্বর 75, এর প্রত্যেকটি ফিল্ডই এক একটি ডেটা। অপরদিকে ওই ছাত্রের মোট নম্বর 70 + 75 = 145, এটা কিন্তু তথ্য, যেটা ডেটাকে প্রসেস করে ফলাফল হিসেবে পাওয়া গেছে, সেটাই হলো ইনফরমেশন বা তথ্য। ধারণার দিক দিয়ে ডেটা এবং তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে। ডেটা হচ্ছে একক ধারণা, অন্যদিকে তথ্য হচ্ছে সমন্বিত ধারণা। কেননা ডেটাকে প্রসেস করেই ফলাফল হিসেবে তথ্য পাওয়া যাচ্ছে। অবস্থার দিক দিয়ে ডেটা এবং তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে। ডেটা হচ্ছে প্রক্রিয়াকরণের পূর্বের অবস্থা, বিশৃঙ্খল ফ্যাক্ট। অন্যদিকে তথ্য হচ্ছে প্রক্রিয়াকরণের পরের অবস্থা, অর্থাৎ সুশৃঙ্খল ফলাফল। বৈশিষ্ট্যের দিক দিয়ে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য রয়েছে। সকল ডেটাই তথ্য নয়, কিন্তু সকল তথ্য ডেটা। কেননা তথ্য বা ইনফরমেশন ডেটা দ্বারাই গঠিত হয়। ডেটা কোনো কিছু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেয় না, অন্যদিকে তথ্য কোনো কিছু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা আমাদেরকে দিয়ে থাকে। ডেটা সাধারণত বর্ণনামূলক হয় আর তথ্য হয় হলো সংক্ষিপ্ত। ডেটাকে সরাসরি ব্যবহার করা যায় না, কিন্তু তথ্যকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি। ডেটা ইনপুট হিসেবে ব্যবহৃত হয় আর তথ্য আমরা পেয়ে থাকি আউটপুট হিসেবে। ডেটার সিদ্ধান্ত গ্রহণে কোনো ভূমিকা নেই, অন্যদিকে তথ্যের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা আছে। এরপরে আসি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যাপক প্রয়োগ এবং ব্যবহার দেখতে পাই। এবার অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে আইসিটির ব্যবহার নিয়ে আলোচনা করব।
প্রথমে আসি আমরা যোগাযোগ বা কমিউনিকেশন বলতে কি বুঝি। দুই বা ততোধিক ব্যক্তির চিন্তাধারা, ভাব, তথ্য এবং মতামত বিনিময়ের যে প্রক্রিয়া, এটাকে আমরা যোগাযোগ বলি। যোগাযোগ সে একজন ব্যক্তির থেকে আর একজন ব্যক্তি, একটা প্রতিষ্ঠান থেকে আর একটা প্রতিষ্ঠানও ভেতরে হতে পারে। আমরা যদি কোনো তথ্য একে অপরের সাথে শেয়ার করতে চাই, তাহলে আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে তা করে থাকি সেটাই হলো আসলে যোগাযোগ। বর্তমানে কম্পিউটারের মাধ্যমে পরিচালিত ট্রাফিক লাইন সকল সড়কের সাথে সমন্বয় রেখে আসলে যানবাহন নিয়ন্ত্রণ করতে পারে। ব্লুটুথ, ওয়াইফাই, জিপিআরএস পদ্ধতিতে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যায়। আমাদের দেশে রেলওয়ে টিকিট ব্যবস্থা এবং কিছু বাস কোম্পানি টিকেটিং বা সিট রিজার্ভেশন ইন্টারনেট দ্বারা নিয়ন্ত্রিত হয়। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো, মেসেঞ্জার ইত্যাদি মাধ্যমে বিশ্বের সকল প্রান্তে দ্রুত যোগাযোগ করা সম্ভব হচ্ছে। আর এই যোগাযোগের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আজ পালন করছে সেটাই হলো ইন্টারনেট। ইন্টারনেটের কারণে আজ পৃথিবীর সকল মানুষ এক অদৃশ্য জালের মতো নেটওয়ার্কে আবদ্ধ হয়েছে বা সংযুক্ত হয়েছে এবং একে অপরের সাথে ভার্চুয়ালি যোগাযোগ করতে পারছে। সে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অন্য যে কোনো দেশে খুব সহজেই এই ইন্টারনেটের কারণে যোগাযোগ করতে পারছে। এখন ইন্টারনেট দুইভাবে পাওয়া যায়, একটি তারযুক্ত ইন্টারনেট আর অপরটি তারবিহীন ইন্টারনেট। ইন্টারনেট যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাটাস এর তথ্য অনুসারে 2022 সালের জুন পর্যন্ত বিশ্বে প্রায় 5.47 বিলিয়নের অধিক মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, যা পৃথিবীর প্রায় মোট জনসংখ্যার শতকরা 69%। অর্থাৎ পৃথিবীর প্রায় 69% মানুষ এই নেট ব্যবহার করছে। সারা বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে এশিয়া মহাদেশেই প্রায় ব্যবহারকারীর সংখ্যা 53.6%। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্য মতে 2022 সালের জুন পর্যন্ত বাংলাদেশের ইন্টারনেট সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল প্রায় 12.62 কোটি। এর মাধ্যমে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী এর মধ্যে ছিল 114.74 মিলিয়ন এবং আইএসপি এবং টিএসপিএন সহ 11.58 মিলিয়ন ব্যবহারকারী আছে। এরপরে আসি জিপিএস এর ইলাবোরেশন গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক একটি যোগাযোগ ব্যবস্থা। যে কোনো আবহাওয়াতে সময়ের সাথে পৃথিবীর যে কোনো স্থির বা চলমান বস্তুর অবস্থান নির্ণয় করা এর প্রধান কাজ। অর্থাৎ উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা এই জিপিএস হচ্ছে একটি ট্র্যাকিং সিস্টেম। জিপিএসের মাধ্যমে দুটি কাজ করা যায়। একটি হলো কোনো বস্তু বা ব্যক্তির অবস্থান সম্পর্কে আমরা জানতে পারি। আমাদের দেশে জিপিএস দিয়ে গাড়ির সাধারণত অবস্থান নির্ণয় এখন খুবই সাধারণ বিষয়। সেটা মোটরসাইকেল হোক, প্রাইভেট কার হোক, এই জিপিএসের মাধ্যমে গাড়ির অবস্থান নির্ণয় করা যায়। আর অপরটি হলো নিজের অবস্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করা যায় এই জিপিএসের মাধ্যমে। এর সবচেয়ে ভালো উদাহরণ হলো গুগল ম্যাপ। যাত্রী ও যানবাহনের নিরাপত্তায় জিপিএস এর
বিসেফ নামের অ্যাপসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই অ্যাপসের সাহায্যে পছন্দ মতো যতজনকে সাথে নিয়ে পারি একটি নেটওয়ার্ক গড়ে তুলতে এবং নিজেদের মধ্যে লোকেশন শেয়ার করা যায়। এই অ্যাপসটির বড় বৈশিষ্ট্য হলো বিপদের সময় মাত্র একটি অ্যালার্ম বাটন চাপলেই এটি সতর্কবার্তা ছড়িয়ে দেবে এবং নেটওয়ার্কে থাকা সকলকে এর অবস্থান জানিয়ে দেয়। শুধু তাই নয়, এটি সাইরেনের মতো শব্দ তৈরি করতে পারে, আবার ঠিক ওই সময়ে ফোনের পরিপার্শ্বের কথাবার্তা ভিডিও ধারণ করতে পারে, অ্যাপসটির সার্ভারে জমা রাখতে পারে, পরে যে কোনো ধরনের প্রমাণ গুগলে সেগুলো সহজেই ব্যবহার করতে পারে। এই জিপিএসের সুবিধা এগুলা। এরপরে আসি ইমেইল, বা সংক্ষিপ্তভাবে ইমেইল বলা হয়। ইলেকট্রনিক মেইল এর সংক্ষিপ্ত নাম ইমেইল। ইমেইল যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ইমেইল শব্দের অর্থ হলো ইলেকট্রনিক মেইল বা ডিজিটাল বার্তা, যা ইলেকট্রনিক ডিভাইস এবং কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে তথ্য প্রেরণ করে। দ্রুত ডেটা কমিউনিকেশনের মাধ্যম হলো এই ইমেইল। আগের দিনে আমরা যোগাযোগ করতাম চিঠির মাধ্যমে। চিঠি একজন আরেকজনকে লিখত, ডাক হরকরা সেটা বিলি ব্যবস্থা করত। এতে অনেক সময় অপচয় হতো, এতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল। কিন্তু এই ডাক ব্যবস্থার আধুনিক সংস্করণ হলো এই ইলেকট্রনিক মেইল বা ইমেইল। এটি তথ্য ও প্রযুক্তির উদ্ভাবিত নতুন ডাক ব্যবস্থা, যা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। এই ইমেইলের মাধ্যমে দ্রুত ও অল্প সময়ের চিঠিপত্র এবং যে কোনো ডকুমেন্ট নির্ভুলভাবে গন্তব্যে প্রেরণ করা যায় একেবারে সেকেন্ডের মধ্যে। এতে বৈজ্ঞানিক গবেষণা, ব্যবসা বাণিজ্য, লাইব্রেরি, ইতিহাস ঐতিহ্য ব্যবহারের জন্য অডিও, ভিডিও, ডকুমেন্ট, এমনকি চ্যাটিংয়ের ব্যবস্থাও রয়েছে। একজন ব্যক্তি একই সাথে একাধিক ব্যক্তিকে ইমেইল করতে পারে, ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারে। এই ইমেইলের জন্য যে উপকরণ প্রয়োজন তা হলো কম্পিউটার বা ল্যাপটপ থাকা, নোটপ্যাড, স্মার্টফোন, মডেম, ইন্টারনেট সংযোগ এবং অবশ্যই ইমেইল অ্যাড্রেস। যে ইমেইল প্রেরণ করবে এবং যার কাছে প্রেরণ করা হবে উভয়েরই ইমেইল অ্যাড্রেস থাকা আবশ্যক। একটি ইমেইল অ্যাড্রেস হলো এখানে দেওয়া আছে masud5972@gmail.com। এই ইমেইলের আবার দুইটি অংশ থাকে। প্রথম অংশে হলো ব্যবহারকারীর পরিচিতি প্রতিপাদন করা হয়, অর্থাৎ প্রথম অংশ হলো ব্যবহারকারীর পরিচিতি, অর্থাৎ @এর আগে যে অংশটুকু থাকে এই অংশটুকু হলো ব্যবহারকারীর পরিচয়। আর থেকে শুরু করে বাকি অংশটা, এই দ্বিতীয় অংশ, একে বলা হয় ডোমেইন নেম। অর্থাৎ থেকে শুরু করে বাদ বাকি অংশ এটাকে বলা হয় ডোমেইন নেম। এরপরে আসি টেলিকনফারেন্সিং। টেলিযোগাযোগের মাধ্যমে সভা অনুষ্ঠানের প্রক্রিয়াকে বলা হয় টেলিকনফারেন্সিং এবং এই সভাকে বলা হয়ে থাকে টেলিকনফারেন্স। টেলিকনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সভা, সেমিনার, দলবদ্ধ যোগাযোগ করা আসলে সম্ভব হয়। বিভিন্ন ভৌগোলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে টেলিযোগাযোগ সিস্টেমের মাধ্যমে সংযুক্ত থেকে কোনো সভা বা সেমিনার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। এখানে টেলিকনফারেন্স করার জন্য টেলিফোন যোগাযোগ, কম্পিউটার, অডিও যন্ত্রপাতি, অডিও কার্ড, মাইক্রোফোন, স্পিকার ইত্যাদি ও উপযুক্ত সফটওয়্যারের প্রয়োজন হয়।
বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কেউ টেলিকনফারেন্স করতে পারে। টেলিকনফারেন্সে একটা প্রতিষ্ঠানের সাথে আর একটা প্রতিষ্ঠান যোগাযোগ করতে পারে, কিংবা এক ব্যক্তি আর এক ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারে। এরপরে আসি ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং এটাও যোগাযোগের অন্যতম মাধ্যম। টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে দুই বা ততোধিক ভৌগোলিক অবস্থানরত ব্যক্তিবর্গের মধ্যে নিরবিচ্ছিন্ন অডিও ভিডিও সম্প্রচারের মাধ্যমে কথোপকথন যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিংয়ে একবার সরাসরি যে ব্যক্তি কথা বলছে অপর পাশের ব্যক্তিকে দেখতে পাই, তার মুভমেন্ট দেখতে পাই। এক জায়গা থেকে অন্য জায়গায়, এমনকি এক দেশ থেকে অন্য দেশের যে কোনো সময় ইন্টারনেট সংযোগের মাধ্যমে এই ভিডিও কনফারেন্সিং আমরা করতে পারি। এটি শিক্ষক, ছাত্র, ডাক্তার, রোগী, রাজনীতিবিদ, জনগণ, সরকার প্রধান, গবেষক, এমনকি পারিবারিক আত্মীয় স্বজনের সাথে মধুর সম্পর্ক বজায় রেখে যোগাযোগ প্রতিষ্ঠা করার একটা জনপ্রিয় মাধ্যম। ভিডিও কনফারেন্সিং স্কাইপের মাধ্যমে করা যায়, ইয়াহু মেসেঞ্জারে করা যায়, জুম প্ল্যাটফর্ম ইউজ করে করা যায়। জুম প্ল্যাটফর্মের আর একটা বিকল্প হলো গুগল মিট অথবা গো টু মিটিং ইত্যাদি ব্যবহার করে আসলে খুব সহজেই ভিডিও কনফারেন্সিং করা যায়। ভিডিও কনফারেন্সিংয়ের জন্য প্রয়োজনীয় উপকরণ হলো মাল্টিমিডিয়া কম্পিউটার থাকতে হবে, ওয়েবক্যাম থাকতে হবে, ভিডিও ক্যাপচার কার্ড থাকতে হবে, মাইক্রোফোন থাকা লাগে, মডেম এবং ইন্টারনেট সংযোগ থাকা লাগে। এইগুলো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় ভিডিও কনফারেন্সে লাগে। ভিডিও কনফারেন্সিংয়ের জন্য মাইক্রোসফট নেট মিটিং, উইন্ডোজ সফটওয়্যারটি বেশ জনপ্রিয়। এরা আসি রিজার্ভেশন সিস্টেম। কমিউনিকেশন বা যোগাযোগের আরেকটি মাধ্যম হচ্ছে এই রিজার্ভেশন সিস্টেম। রিজার্ভেশন সিস্টেম হলো ইলেকট্রনিক উপায়ে ভ্রমণের আসন সংরক্ষণ যে ব্যবস্থা, এটাই রিজার্ভেশন সিস্টেম। এ ধরনের ব্যবস্থাপনায় রিয়েল টাইম অনলাইন ডেটাবেস এবং কম্পিউটার টেলিকমিউনিকেশন পদ্ধতিকে ব্যবহার করা হয়ে থাকে। ইন্টারনেটের সাহায্যে যে কেউ দূরবর্তী স্থানে থেকেও তার আসনকে সংরক্ষণ করতে পারে বা বুকিং দিতে পারে। যেমন এখন আমরা হরহামেশাই হাসপাতালে ডাক্তারের সিরিয়াল দিতে পারি এই সিট রিজার্ভেশন সিস্টেমের মাধ্যমে, কিংবা যে কোনো এয়ারলাইন্সের টিকিট বুকিং দিতে পারি, বাসের টিকিট বুকিং দিতে পারি, তারপর রেলের টিকিট বুকিং দিতে পারি, লঞ্চ বা বাসের টিকিট বা হোটেল, মোটেল, এমনকি হাসপাতাল ইত্যাদির ক্ষেত্রেও ওয়েবসাইটের মাধ্যমে সিট বুকিং দেওয়া যায়। এই পদ্ধতিতে আসলে ঘরে বসেই অত্যন্ত কম সময়ে অগ্রিম আসন সংরক্ষণ করা যায়। এটাও কমিউনিকেশন সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আসি ফেসবুক। এটা বহুল ব্যবহৃত একটা যোগাযোগ ব্যবস্থা। ফেসবুক হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মাধ্যমে মানুষ অনলাইনে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে বা ফ্যামিলি মেম্বার কিংবা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারে, তথ্য, ছবি, ভিডিও, এমনকি মতামতও শেয়ার করে। ফেসবুকে সাধারণত দেখা যায় বিভিন্ন ধরনের মতামত ফেসবুকে শেয়ার করে। ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক জাকারবার্গ। তিনি 2004 সালের 4 ফেব্রুয়ারি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তার কিছু সহপাঠীর সাথে এই ফেসবুক সহযোগিতায় এই ফেসবুক প্রতিষ্ঠা করেন, চালু করেন। প্রথমে এটি শুধুমাত্র হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই তৈরি করা হয়েছিল। পরে যদিও অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শেষ পর্যন্ত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় 2012 সালের দিকে। 2012 সালে একটি পাবলিক কোম্পানিতে রূপ নেয় এটা। ওই 2012 সাল থেকেই সকলের জন্য, সর্বসাধারণের জন্য এই ফেসবুক উন্মুক্ত হয়।
বর্তমানে এই ফেসবুক মেটা প্ল্যাটফর্ম ইনক নামে মূল কোম্পানির অধীনে পরিচালিত হচ্ছে। ফেসবুকের মূল লক্ষ্য হলো পৃথিবীব্যাপী মানুষের মধ্যে যোগাযোগ বা কমিউনিকেশন স্থাপন করা। এর মাধ্যমে মানুষ সহজে বন্ধুত্ব গড়ে তুলতে পারে, পরিবার এবং প্রবাসে থাকা বিভিন্ন আত্মীয় স্বজনের সাথেও যোগাযোগ রাখতে পারে। বিভিন্ন ব্যবসার প্রসারণের ক্ষেত্রে ফেসবুক ব্যবহৃত হয়, বা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের রাজনৈতিক নিউজ, অর্থনৈতিক নিউজ, সব ধরনের নিউজ এই ফেসবুকে মাধ্যমে আদান প্রদান করা যায়। ব্যক্তিগত নিউজ অনেক কিছুই জানা যায় ফেসবুকের মাধ্যমে। ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যারা আছে, একেবারে ফেসবুকে যে কোনো ঘটনা শেয়ার করলেই ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা সবাই জানতে পারে। এরপরে আসি টুইটার। টুইটার আধুনিক বিশ্বের যোগাযোগের ব্যবস্থায় আজ একটা অন্যতম মাধ্যম। মানুষের মতামত, চিন্তা, সংবাদ এবং সচেতনতার প্রকাশের সবচেয়ে দ্রুত মাধ্যমগুলোর অন্যতম হচ্ছে টুইটার। প্রথমের নাম টুইটার ছিল, কিন্তু বর্তমানে মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক এই টুইটার কিনে নেওয়ার পরে উনি নাম দিয়েছিলেন হলো এক্স। এটি এক প্রকার মাইক্রো ব্লগিং সাইট, যেখানে ব্যবহারকারীরা স্বল্প অক্ষরের বার্তা বা টুইট পোস্ট করতে পারে। টুইটার শুধু সামাজিক যোগাযোগ নয়, বরং রাজনীতি, সাংবাদিকতা, ব্যবসা, বিনোদন, এমনকি সামাজিক আন্দোলনের ক্ষেত্রেও এর গভীর প্রভাব বিস্তার করেছে। টুইটার প্রতিষ্ঠিত হয়েছিল 2006 সালের দিকে, 6 সালের মার্চে। আনুষ্ঠানিকভাবে চালু করা হয় 15 জুলাই 2006। এর প্রতিষ্ঠাতা ছিলেন হলো জ্যাক ডোরসি, ইভান উইলিয়াম, বিজ স্টোন গ্লাস। এরা প্রতিষ্ঠাতাদের ভিতর অন্যতম ছিল। এদের উদ্দেশ্য ছিল ছোট আকারে বার্তা আদান প্রদানের জন্য একটি সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করা। 2022 সালে বিখ্যাত ব্যবসায়ী ইলন মাস্ক প্রায় 44 বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই টুইটার কোম্পানিটাকে কিনে নেন। এরপরে 2023 সালে এই প্ল্যাটফর্মের নাম পরিবর্তন করে তিনি এক্স রাখেন এবং নতুন লোগো, নতুন নীতি এবং ব্যবসায়িক পরিকল্পনা ঘোষণা করেন। বর্তমানে এটা এক্স ক্রপ নামে পরিচালিত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাস আজকে এই পর্যন্তই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য।